19 এপ্রিল বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এসডিসিপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিটিং সার্ভিসে মান বাঁচাতে পিছু হটল সরকার, বিআরটি এর অভিযান 15 দিন স্থগিত। কৃষকের পর বিপাকে জেলেরা, সুনামগঞ্জ মৌলভীবাজার হাওরে ভাসছে মরা মাছ। রাডার কেনার মামলায় এরশাদ খালাস, আদালতে অভিযোগ প্রমাণে ব্যর্থ রাষ্ট্রপক্ষ। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ অভিযান 15 দিনের জন্য স্থগিত করেছে বিআরটিএ। বিকালে বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান মশিউর রহমান। তিনি বলেন, আগামী 15 দিন বাস মালিকেরা চাইলে সিটিং সার্ভিস বাস চালাতে পারবেন, কিন্তু প্রতি কিলোমিটার হিসেবে সরকার নির্ধারিত ভাড়া আদায় করতে হবে। সিটিং সার্ভিস বন্ধ হবে কিনা সেই বিষয়ে 15 দিন পর সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযানের সময় যারা বাস বন্ধ রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। সমস্ত মালিকরা গাড়ি নামায় নাই তাদের তালিকা করা হচ্ছে এবং তাদের ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং বেশি যে সিটিং সার্ভিস নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটার যে কোনো অবস্থাতেই আমরা ভাড়া ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করব না। ভাড়া আমাদের যে সরকারি চার্ট আছে সেই চার্ট মোতাবেক ভাড়া নিতে হবে। সিটিং সার্ভিসের অভিযানটাও চলবে, সেটা শুধু হয়তো সিটিং সার্ভিসের বেলায় এখন সিটিং সার্ভিসটা বাধা দেবে না, কিন্তু সিটিং সার্ভিসে অতিরিক্ত ভাড়া নেওয়াটা এটার সাথে অভিযানের সাথে সংযুক্তি থাকবে। সিটিং সার্ভিসের প্রয়োজনীয়তা যদি উপলব্ধি সবাই যাত্রীরা করে তাহলে সেক্ষেত্রে এটা আইনগত কাঠামো দিয়ে চলতে হবে, বেআইনিভাবে চলতে পারবে না। গণপরিবহন সংকট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা। জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা, আপনি নিশ্চয়ই জানেন যে সড়ক পরিবহন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কয়েকদিন আগে এই সপ্তাহতেই বলেছিলেন যারা পরিবহন ব্যবসার সাথে জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। এই প্রভাবশালী ব্যক্তিটি কি আপনি? আমরা জানি যে আপনি মন্ত্রী, আপনার পরিবহন ব্যবসার সাথে আপনার পরিবার পারিবারিকভাবে সংশ্লিষ্টতা রয়েছে এবং যাদের কথা বলা হচ্ছে যে পরিবহন নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে তারা কথা শোনেন না, তাদের ইঙ্গিতটা কি আপনার দিকে ছিল রাঙ্গা ভাই? হ্যাঁ, আপনাকে প্রথমে ধন্যবাদ এবং একটু আমি শুধরে দিচ্ছি, আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী। জি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে উদ্দেশ্য করে মাননীয় মন্ত্রী মহোদয় অর্থাৎ সড়ক যোগাযোগ এবং সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রী জি, যে তিনি আমাকে উদ্দেশ্য করে বলেননি, আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো এবং উনি যেটি বলেছেন যে পরিবহন মালিকরা সবার কথা উনি বলেননি, হয়তো অনেকেই প্রভাবশালী রয়েছেন, মাননীয় সংসদ সদস্যদের অনেকের গাড়ি রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের মধ্যে অনেকের গাড়ি রয়েছে। আমি হয়তো পরিবহন মালিক সমিতির সভাপতি হিসাবে আমাকে উদ্দেশ্য করে বলেননি। আর আজকে গতকালকে এই কথাটি উনি বলেছেন। আজকে কিন্তু বিআরটিএতে একটি মিটিং আলোচনা সভা হয়েছে, মিটিং হয়েছে এই সিটিং সার্ভিসের বিষয়ে। এই সিটিং সার্ভিসের বিষয়ের পরে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 15 দিনের জন্য ওনাদের যে কর্মসূচি এই কর্মসূচি ওনারা স্থগিত করেছেন। সুতরাং এটি উনি একটা বলার কথা হয়তো বলেছেন, আমি এটাকে কটাক্ষ করি না, কিন্তু রাঙ্গা ভাই যারা পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত আছে, রাঙ্গা ভাই পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত আছে, আমরা আপনাকে 20, 25, 30 বছর ধরে দেখছি, আপনার চেয়ে প্রভাবশালী কি সত্যিই কেউ আছে? মানে আপনি তো মনে হয় সবচেয়ে। আপনার কি মনে হয় আমি কোনো প্রভাবশালী মানুষ? আমি সহজ সরল মানুষ, আমি সবসময় সত্য কথা বলি, আমি প্রতিবাদী মানুষ, আমি সবকিছুর প্রতিবাদ করি। আপনাদের কি কোনো সময় মনে হয়েছে যে আমি আমার সরকারের প্রভাব খাটিয়ে কোথাও কোনো কিছু করেছি? এটা কি আপনি মনে করেন আপনারা? সেটা তো ইন্টারেস্টিং রাঙ্গা ভাই, আপনি সরকারের প্রভাব খাটাতে হয় না, আপনি নিজেই তো অনেক প্রভাবশালী। সরকার বরং সরকারের যে মন্ত্রী আছে সেই অনেক তাকেই অনেক অসহায় মনে হয়েছে, প্রভাব
খাটাচ্ছেন কিনা আমরা জানি না, কিন্তু তাকে মনে হচ্ছে, যেমন সিটি সার্ভিসের ঘটনাটা আপনি জানেন রাঙা ভাই, আপনি যদি একটু বলেন যে আসলে সিটি সার্ভিসটা বন্ধের অভিযানটাই বা কেন চললো, কেন রাস্তায় গাড়ি নামলো না, কেন আমরা 3 ভাগের 1 ভাগ গাড়ি দেখলাম, সেইটাকে আমরা একটু শুনবো কিনা আপনার কাছে আচ্ছা রাঙা ভাই। হ্যাঁ বলছি আমি। জি। সিটিং সার্ভিসের বিষয়টা হচ্ছে, সিটিং সার্ভিস নিয়ে অনেক দিন যাবত পত্রিকায় অনেক ধরনের মুখরোচক খবর আসছিল। কোনো গাড়িতে বেশি নিচ্ছে, কোনো গাড়িতে সিটিং সার্ভিসের নামে চিটিং সার্ভিস করছে, এই ধরনের কিছু মুখরোচক কথার পরে আমরা পরিবহন মালিক সমিতি অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি একটি সংগঠন, আর বাংলাদেশ ঢাকা সড়ক পরিবহন সমিতি এটি একটি সংগঠন। ঢাকাতে যারা গাড়িগুলো পরিচালনা করেন তারা একটা সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিভিন্ন গাড়ির ভাড়া বিভিন্ন রকম হচ্ছে, এতে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি হচ্ছে। সে কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সব ধরনের গাড়িগুলোকে, যেহেতু সরকার থেকে সিটিং সার্ভিসের কোনো আলাদা কোনো পয়সা নেওয়ার কোনো সুযোগ নেই, এটা সরকার আমাদের মাইলেজ অনুযায়ী একটি ভাড়া দিয়ে থাকে, এর বেশি আমরা যাত্রীদের কাছ থেকে কিন্তু নিতে পারি না। সুতরাং সিটিং সার্ভিস কিংবা অন্য ধরনের কোনো মুখরোচক কথা বলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত পয়সা কেউ নিক, এটা কিন্তু ঢাকা সড়ক পরিবহন সমিতি চাচ্ছিলেন না। ওনারা সাধারণ সভার মাধ্যমেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং মালিকরা কিন্তু তারা অনেক মালিকই সম্ভবত সেদিন প্রায় 50টির উপরে প্রতিষ্ঠানের সংগঠন যারা গাড়িগুলো পরিচালনা করেন ঢাকার, তারা উপস্থিত ছিলেন 52 কি 53টির মধ্যে। যাই হোক, তো তারা বেশিরভাগ সদস্যই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিটিং সার্ভিস তারা চালাবেন না, বা এই ধরনের কোনো কর্মসূচি কোনো মালিক নিতে পারবে না। এই কারণেই কিন্তু সিটিং সার্ভিসটি বন্ধ হয়ে গিয়েছিল, এবং এটা আমরা চাচ্ছিলাম যে সরকার বন্ধ করে দিই। কিন্তু অনেকেই আমরা এখন প্যাসেঞ্জারদেরকে আমরা অনেকেই দেখছি যে তারা ইন্টারেস্টেড, যে না সিটিং সার্ভিস হলে আমরা সঠিক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছিলাম, তাতে 2 টাকা বেশি লাগলো, কিন্তু আমরা রাস্তায় তারা কোনো প্যাসেঞ্জার নিচ্ছিল না। তো আমরাও চাচ্ছি যে সরকার একটা সিদ্ধান্ত নিক যে এগুলো সিটিং সার্ভিসের নামে আলাদা কিছু নিতে পারবে কিনা। আমরা মানুষের এই মুখরোচক কিছু রাজনীতিবিদ বলতে আমরা বিভিন্ন ধরনের রাজনীতিবিদের কথাই বলছি, বিভিন্ন ধরনের সামাজিক সুশীল ব্যক্তি, তারাও বিভিন্ন সময় কটাক্ষ করেন আমাদের, যাতে এইভাবে কিছু না বলেন তারা। সে কারণে আমরা চাচ্ছিলাম যে এটা আমরা বন্ধ করে দিই। তো এখন সরকার সিদ্ধান্ত নেবেন, ওনাদের সিদ্ধান্ত সরকার নেবেন। আমরা পরিবহন মালিক যারা আমরা আছি, আমি মন্ত্রী এটা ঠিক আছে, কিন্তু আমি আগে পরিবহন মালিক, আমি 30 বছর যাবত আপনারা আমাকে দেখেছেন যে আমি পরিবহন মালিকের সঙ্গেই জড়িত। সুতরাং আমি পরিবহন মালিকদের সংগঠনের সঙ্গেই রয়েছি এবং থাকবো, এটা আইনত কোনো বাধাও নেই যে না আমি মন্ত্রী থাকলে এটা থাকতে পারবো না। রাঙা ভাই, তবে আমি কোনো প্রভাব কখনোই বিস্তার করি নাই, এবং কোনো প্রভাব বিস্তার করতে আমি কোনো সময় চাই না। রাঙা ভাই, পরিবহন ব্যবসা কি অনেক লাভজনক এখন ঢাকা শহরে? কারণ আমরা এরকম কথা বলতে শুনি, যেগুলিকে আপনি মুখরোচক কথা বলছিলেন, যে আপনারা কয়েকজন মিলে ঢাকা সহ সারা বাংলাদেশে পরিবহন ব্যবসাটাকে আপনাদের হাতের মুঠোতে রেখেছেন। অন্য কেউ পরিবহন ব্যবসায় আসতে গেলে আপনারা এক ধরনের বাধা দেন, এবং অন্য কেউ খুব সহজে এই পরিবহন ব্যবসার মধ্যে আসতে চায় না, সেজন্য আপনারা যা বলেন তাই হয়। এই মুখরোচক কথাগুলিকে একসাথে করলে এরকম না। এটাও একটি মুখরোচক কথা। আপনি কোন রুটে কখন গাড়ি চালাতে চান এবং ঢাকার কোন জায়গায় আপনি গাড়ি চালাতে চান, আমি বাংলাদেশ সড়কের সভাপতি হিসাবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে গাড়ি দেবো, আমরা ব্যাংকের থেকে ঋণও আমি নিয়ে দেবো আপনাকে। আপনি একটা গাড়ি নেবেন, চালাবেন, আমি আপনাকে সহযোগিতা করবো 100%। নট অনলি আপনি, যারা দর্শকরা দেখছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো, আমার সাথে কথা বললে আমি ব্যাঙ্গালোরের মাধ্যমে আপনাদের গাড়ি নিয়ে দেবো, ঢাকায় আপনারা গাড়ি চালাবেন, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো বাধা বিপত্তি কোথাও নেই, ঢাকা সড়কে কোথাও বাধা দেবে না, এই দায়িত্ব আমি নিব। ওকে, যারা আপনাকে পৌঁছাতে পারবে না তাদের জন্য সিস্টেম আছে কোনো? মানে ধরেন আমি আপনার সঙ্গে পরিচিত, আমি নাইলে একটা গাড়ি, যারা এমনিতে ব্যবসা করতে চাইবেন তাদেরও কি একই অবস্থা? তারা আমাকে খুঁজে পাবে। আমি মন্ত্রণালয়ে সবসময় বসি, আমার অফিস মন্ত্রণালয়ে, মিনিস্ট্রিতে আমাকে পাবে। আর দ্বিতীয়ত আমাকে না পাওয়ার কোনো কারণ নেই, আপনি ডেকেছেন, আপনি আমাকে পেয়েছেন। সুতরাং আমি মনে করি যদি কেউ আমার কাছে আসতে চায়, সকাল 10টায় আমি বাসায় অফিস করি, 9টা থেকে 10টা পর্যন্ত, 10:30টার দিকে আমি আমার মন্ত্রণালয়ে চলে যাই। এটা প্রতিদিনের ব্যাপার, আমার বাসায় অলওয়েজ ওয়েলকাম এভরিবডি। ওকে রাঙা ভাই, আমার সর্বশেষ প্রশ্ন, নাগরিক পরিবহনের মধ্যে, নগর পরিবহনের মধ্যে সবচেয়ে বেশি নৈরাজ্যকর অবস্থা আপনি কোনটা দেখেন যে এইটি এই মুহূর্তে পরিবর্তন হওয়া দরকার, বা এই মুহূর্তে নতুন কোনো আইন বা নীতি হওয়া দরকার, এরকম কোনো কিছু কি আছে? রাস্তায় আমরা নগরে চাচ্ছি যে বিভিন্ন জায়গাগুলোতে আমাদের যে গাড়িগুলো চলাচল করে ঢাকা সড়কের, সেই গাড়িগুলোকে আমরা চাচ্ছি যে স্টপেজ দেওয়ার জন্য আমরা যে টার্মিনালগুলোর একটু উন্নয়ন করা। আমরা কোথাও রাস্তার পাশে কোথাও স্টপেজ দেওয়ার নির্ধারিত কোনো জায়গা নেই, রাস্তায় গাড়িগুলো যেখানে সেখানে দাঁড়াচ্ছে,
এক গাড়ির সঙ্গে আরেক গাড়ি সবসময় লেগে যাচ্ছে, গাড়ির রং নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির বডি নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা সরকারের কাছে অনুরোধ, শ্রমিক আমাদের মালিকরা জানিয়েছেন যে তারা স্টপেজটা নির্ধারিত একটা স্টপেজ চাচ্ছে যেখানে গাড়িগুলো সেখানে থাকতে পারবে, বা টার্মিনাল চাচ্ছে সেখান থেকে গাড়িগুলো এই যাত্রীদের পরিবহন করতে পারবে, উঠাতে পারবে এবং যাত্রীদের নামাতে পারবে। এবং একটা সরকার নির্ধারিত ভাড়ার বেশি যদি কেউ নিয়ে থাকে, আমরা এটা দায়িত্বহীন কণ্ঠে বলছি যে সরকার যদি তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়, আমরা সরকার সহ আমরা বিআরটিএ কে আমরা অভিনন্দন জানাবো, সহযোগিতা করব আমরা। রাঙ্গা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটরসপিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। কৃষকদের পর এবার সব হারানোর আশঙ্কা হাওর অঞ্চলের জেলেরা। গত কয়েকদিন ধরে সুনামগঞ্জ মৌলভীবাজারের হাওরগুলিতে ভেসে উঠেছে মৃত মাছ। ধান পচে পানিতে বিষাক্ত গ্যাস তৈরি হয় এর কারণ বলছে মৎস্য অধিদপ্তর। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন এবং সিলেট ব্যুরো প্রধান আল আজাদও আছেন আমাদের সঙ্গে। জনাব এম এ মান্নান, গত কয়েকদিন ধরে সুনামগঞ্জ মৌলভীবাজারের হাওরগুলিতে ভেসে উঠছে মৃত মাছ, ধান পচে পানিতে বিষাক্ত গ্যাস তৈরি হওয়াতে এর কারণ, যেটি মৎস্য অধিদপ্তর বলছে, পানি যখন বাড়তে শুরু করেছিল তখন এই ধরনের সমস্যা যে হতে পারে সেটা আগাম কোনো পরিকল্পনা বা কোনো সাবধানতা নেওয়া হয়েছিল কিনা, অনুমান করা গিয়েছিল কিনা, জনাব এম এ মান্নান? ধন্যবাদ আপনাকে। আমরা গত 3 দিন 16, 17, 18 মহামান্য রাষ্ট্রপতি তার সঙ্গে আমরা কয়েকজন ছিলাম। আমরা এই গোটা অঞ্চলটাকে আমরা হেলিকপ্টার যুগে নিচু ফ্লাই করে দেখে এসেছি খুব কাছে থেকে। এবং আমরা মিঠামইন উপজেলা কিশোরগঞ্জে আমরা এক রাত থেকেছি, সুনামগঞ্জ জেলায় আমরা এক রাত থেকেছি। সকল স্তরের মানুষের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, মহামান্য রাষ্ট্রপতি কথা বলেছেন, খবর আমরা পেয়েছি। তবে আপনার মূল প্রশ্ন যেটা, এইটি যে আগাম বন্যা, এই সম্বন্ধে আমাদের কতদূর প্রস্তুতি ছিল ইত্যাদি। আমি ওই এলাকার মানুষ, আমি ওখানে বড় হয়েছি। আমাদের পূর্বপুরুষরা এই ধরনের বন্যার সঙ্গে মোটামুটি পরিচিত। আমি প্রায়শই ছোটোবেলায় এই ধরনের পরিস্থিতির মোকাবিলা আমি নিজেও করেছি। তবে এখন সরকার যেভাবে হাওরের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম পরিকল্পনা করেন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধ নির্মাণ করে, সেই বাঁধগুলোর মূল উদ্দেশ্য হলো যে প্রথম ধাক্কাটা সামলানো, যাতে 10-15 দিন 1 সপ্তাহ টাইম পাওয়া যায়। কিন্তু এবার যে বন্যা হয়েছে এটা সেই টাইম দেয়নি। এটা কেউ চিন্তাও করতে পারবে না কত পানি হবে। এটা প্রাকৃতিক বিষয়। কোনো বৈজ্ঞানিক পৃথিবীতে আমার জানা মতে কেমন কেউ আছেন যে বলতে পারবেন কত পানি হবে। সেই সুবাদে এবারকার যে ধরনের প্রস্তুতি ছিল কোনো কিছু টেকে নাই, সব ভেসে গেছে। কিন্তু একজন ভূমিপুত্র হিসেবে আপনার কাছে প্রশ্ন করছি জনাব এম এ মান্নান, অভিযোগ আছে যে ধরনের প্রস্তুতি আসলে নেওয়া দরকার ছিল, বাঁধটি যত আগে দাঁড় করানো দরকার ছিল, বাঁধটি যত আগে ত্রুটিমুক্ত করা দরকার ছিল, সেটি করা হয় নাই। সেখানে অনেক মানে আমরা যদি বলি যে নেগলিজেন্স, সেটি দেখানো হয়েছে। এই ব্যাপারে আপনি আসলে একমত হবেন কিনা? আমি আপনার সঙ্গে একমত। অবহেলা, দুর্নীতি ভয়ঙ্কর মাত্রায় ছিল এবং প্রায়শই এগুলো হয়। এবার ভয়ঙ্কর রকমের দুর্নীতি হয়েছে, কারণ 2 ধরনের কাজ করা হয়। কিছু করে স্থানীয় লোকেরা প্রকল্প কমিটির মাধ্যমে, বেশিরভাগ হয়েছে ঠিকাদারদের মাধ্যমে। ঠিকাদাররা কিন্তু ওই এলাকার মানুষ নন, প্রকল্প কমিটি ওই হাওর পাড়ের মানুষরাই। সুতরাং দুর্নীতি করলেও তাদের একটা ভীতি থাকে মনের মধ্যে যে আমাকে মোকাবেলা করতে হবে। ঠিকাদারদের অনেকেই শহরবাসী লোক, তারা সাবলেট দিয়ে দেন, অন্য সাব কন্ট্রাক্ট দিয়ে দেন, প্রায়শই যান না। এই অভিযোগ সত্য এবং আমরা প্রচুর অভিযোগ পেয়েছি এই সম্বন্ধে। এবং মহামান্য রাষ্ট্রপতি অন দ্য স্পট তিনি এইগুলা মোকাবিলা করার জন্য বা দেখার জন্য বলে এসছেন। এবং আমাদের ত্রাণমন্ত্রী মহোদয়ও 2-3 দিন আগে কিশোরগঞ্জ গিয়েছিলেন। আজকে এই মুহূর্তে তিনি সুনামগঞ্জে আছেন। এই বিষয়টা সরকারের উচ্চতম পর্যায়ে অবহিত করা হয়েছে। তবে আমি আপনার সঙ্গে একমত, অবহেলা, নেগলিজেন্স, দুর্নীতি সকল কিছু জট পাকানো অবস্থায় আমাদেরকে ফেলেছে হাওরের লোকদেরকে। তবে এইটা বলতেই হবে সত্যের খাতিরে যে এই পানি মোকাবেলার করার মতো শক্তি আমাদের মতো রাষ্ট্র কেন, পৃথিবীর কোনো রাষ্ট্রেরই এইভাবে অতর্কিত পানির মোকাবেলা করার মতো ক্ষমতা নেই। জনাব মান্নান, দুর্নীতির কথা আপনি বলছিলেন, অবহেলার কথা আপনি বলছিলেন। অবহেলার বিষয়টি আমরা প্রায়ই দেখে থাকি, বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী তারা বিভিন্ন সময় বিভিন্ন অবহেলার শিকার হন। ঢাকা থেকে বা রাজধানী শহর থেকে বা সিলেট শহর থেকে যারা দূরে আছেন তারা অবহেলার শিকার হন। কিন্তু দুর্নীতির প্রসঙ্গে আমি একটু জানতে চাইবো, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির আসলে বেনিফিশিয়ারি কারা? এই দুর্নীতি কাদের কারণে হতে পারলো, কাদের মাধ্যমে হতে পারলো এবং কারা সেই দুর্নীতি থেকে উপকার পেলেন, লাভ পেলেন?
বেনিফিশিয়ারি তো অবশ্যই যাদের হাতে টাকাটা নাড়াচাড়া করানো হয়েছে তারাই এইটার বেনিফিশিয়ারি। এই টাকাটা যে অর্থ যাই আছে এইটা খালাস করা বা রিলিজ করার একটা পন্থা আছে সরকারের, সেটা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কাজটা হয় এবং পানি উন্নয়ন বোর্ডেই বিভিন্ন এলাকায় কোন বাঁধ হবে, কতটুকু বাঁধ হবে, কত অর্থের প্রয়োজন তারাই নির্ধারণ করেন তাদের প্রকৌশলী দ্বারা, এবং তারাই টাকাটা ডিসবার্স করেন যখন কাজটা হয়ে যায় বা কাজ করার সময় তারা ডিসবার্স করেন। এখানে স্থানীয়ভাবে আর পিআইসি যেটা বলা হয় প্রকল্প কমিটি, যেটা গ্রামের কৃষকদের দিয়ে বা চেয়ারম্যান এবং মেম্বারদের করা হয়, সেখানে আমাদের মতো আমরা যারা সাংসদ আছি এলাকার আমাদের একটা ভূমিকা আছে, কিন্তু আমাদের ভূমিকা কিন্তু স্বেচ্ছাচারী ভূমিকা নয়, আমরা ইচ্ছা মতো করতে পারবো না। এখানে পরিষ্কার পরিপত্র সরকারি নীতি নির্ধারণ করা আছে। আমরা ক্ষমতায় আসার আগে, আমরা এমপি হওয়ার আগেই এই সকল বিষয়ে সেট ডাউন রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেই অনুযায়ী আমরা কিছু লোক নমিনেট করতে পারি 2-3 জন, কিন্তু চেয়ারম্যান অতি অবশ্যই ওই বাদের কাছের মেম্বারকে হতেই হবে, এইটাই বিধান। সুতরাং আমি বললাম যে অত্যন্ত জটিল প্রক্রিয়া। দুর্নীতি অবশ্যই পিআইসিও করেছে, অবশ্যই ঠিকাদার সাহেবরা করেছেন। তো যেহেতু ঠিকাদার সাহেবের মাধ্যমে সিংহভাগ অর্থ, প্রায় 80% অর্থ আমি মোটা তাকে বলবো, তাদের মাধ্যমে বিতরণ করা হয়েছে বা দেওয়া হয়েছে, দুর্নীতিরও সেই আনুপাতিক হারে তাদের উপরে গিয়ে পড়বে বলে আমার ধারণা। জনাব এম এ মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ইউসুফ আল হারুনের কাছে জানতে চাইবো যে এখন হাওরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা জানছি যে 2 কোটির মতো লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই হাওরের পানি বাড়ার জন্য ভুক্তভোগী, এখন দুর্ভোগের মধ্যে আছেন। ধান পচে পানিতে বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে, মাছ মরে যাচ্ছে, কৃষকরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনি। এই মুহূর্তে এমন কিছু কি আমাদের করার আছে কিনা যেটা করলে আমাদের ক্ষয়ক্ষতি কিছুটা কমবে বা আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবো? ডক্টর আব্দুল্লাহ হারুন, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে সিলেট ব্যুরোর প্রধান আল আজাদ এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নানের সঙ্গে আমরা একটু কথা বলতে চাইবো। ফিরছি একটু বিরতি। ডক্টর হারুন, এই পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে তা আসলে সামলে উঠতে এখন কি করতে হবে, কবে নাগাদ পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসতে পারে বলে আপনি মনে করছেন? আপনাকে অনেক ধন্যবাদ। যে কারণে আসলে মাছ মারা যাচ্ছে, তো এক্স্যাক্টলি কারণটা আগে আইডেন্টিফাই করা দরকার বলে আমি মনে করি। কারণের উপরে বেস করে অ্যাকশনটা নিতে হবে যে কিভাবে এটা এই ইম্প্যাক্টটা কমানো যেতে পারে। তো এখানে যেটা করা যেতে পারে, গভর্নমেন্ট একটা রিসার্চ টিম এখানে পাঠাতে পারে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রিসার্চারদের নিয়ে, ডিওই থেকে এক্সপার্ট যারা আছেন, প্লাস আপনারা যারা মিডিয়ায় আছেন তারাও যেতে পারেন ওখানে, যে কারণটাকে আইডেন্টিফাই করা দরকার। বিশেষজ্ঞরা হয়তো অনেকে বলছেন যে ধান গাছ পচে বিষাক্ত গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড, মিথেন বা অ্যামোনিয়ার মতো বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বিষক্রিয়ায় মাছ মারা যেতে পারে। বাট এটার সঙ্গে আমার আরেকটু মনে হচ্ছে যে পানিতে যখন ধান গাছ পচে যায় তখন এই ধান গাছগুলো পচানোর জন্য ব্যাকটেরিয়া পানির থেকে অক্সিজেন অক্সিজেনকে ব্যবহার করে, যার কারণে পানির বিওডি বেড়ে যায়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যায় এবং অক্সিজেনের পরিমাণটা কমে যায়। পানিতে অক্সিজেনের পরিমাণ যদি 2 বা 1-এর চেয়ে কমে যায়, 2 বা 1 মিলিগ্রাম পার লিটার, এটার চেয়ে যদি কমে যায় তাহলে পানিতে বেশিরভাগ মাছই মারা যাওয়ার কথা। তো এটা একটা মেজর কারণ বলে আমি মনে করতেছি। আর এই যে ডিজলভ অক্সিজেনের কথা বলছি, এটা অন্য অনেক কারণেও কমে যেতে পারে। যেমন পানিতে কৃষক যারা ছিল তারা ধান চাষের সময় যে ফার্টিলাইজার, যে সার ব্যবহার করেছে। অধ্যাপক হারুন স্যার, আমরা কবে নাগাদ পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসতে পারে বলে আপনি মনে করছেন? অবস্থা দৃষ্টি কি মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে কিরকম সময় লাগতে পারে? আমার মনে হচ্ছে যদি একটু বৃষ্টিপাত হয়, যদি রেইনফল হয়, তাহলে এটা উইদিন উইক এটা একটু মিনিমাইজ হবে, ক্ষতিটা কমা শুরু করবে। এই মুহূর্তে আমরা যেটা করতে পারি, যদি এটা অক্সিজেন কমে যাওয়ার কারণে হয়, বৃষ্টি হলে, তো আমরা যদি অক্সিজেন কমে যাওয়ার কারণে হয় তাহলে আমরা আর্টিফিশিয়ালি একটু অক্সিজেন ফ্লো করতে পারি, এখানে একটু অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে পারি।
পচা Okay. ধান গাছগুলোকে একটু সরিয়ে নিতে পারি এখান থেকে, তাহলে আমরা খুব শীঘ্রই এটার থেকে মুক্তি পাবো বলে আমি মনে অধ্যাপক করি। ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সিলেট ব্যুরো প্রধান আল আজাদের কাছে জানতে চাইবো, আজাদ ভাই, এই দূষিত হয়ে যাওয়া হাওরের পানি, জলাবদ্ধতা, ধানের ক্ষতি, মাছের ক্ষতি সামলানোর জন্য স্থানীয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন? আজাদ ভাই। আমি কথা বলেছি যে দুটি জেলা আমাদের সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, সেখানকার আমাদের প্রতিনিধি যারা আছেন জাকির হোসেন এবং আব্দুর রব, তারা আমাকে যে তথ্য দিয়েছেন সেখানে যে জলাবদ্ধতা একটি বড় কারণ এই মাছ মরে যাওয়ার পেছনে। এছাড়া আমি কৃষি বিভাগের সাথে এবং মৎস্য বিভাগের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন যে গ্যাস যে তৈরি হয়েছে, যে গ্যাস তো আছেই, সেই সাথে যে পানিটা নষ্ট হয়ে গেছে, যে পানি নষ্ট হওয়ার কারণেই মাছ মারা যায় এবং পানি নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা এমনি করে কিছু করা যাবে না। এখন যে অবস্থায় পানি আছে সেই পানি যদি নেমে না যায় তাহলে কিছু করার কোনো সুযোগ নেই। আর এই পানি নামবে তখনই যখন বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হলেই এই পানি নামার সুযোগ হবে এবং এই পানি পরিশুদ্ধ হয়ে যাবে, তখন হয়তো এই মাছের যে মরক সেটা কমে আসতে পারে। আমাকে সিলেটের যে কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে আমার কথা হচ্ছে, আবুল হোসেনের সাথে, যিনি আমাকে বলেছেন যে সিলেটে বৃষ্টির সম্ভাবনা আছে। আজকেও সিলেটে প্রচুর বৃষ্টি হয়েছে, মৌলভীবাজারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ায় একটা আশা দেখা দিয়েছে যে পানি হয়তো যে পানি নষ্ট হয়ে গেছে সেই পানি হয়তো কিছুটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে এই যে মাছের মরকটা কমে যেতে পারে। আর এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে দুটি জেলা আমাদের সুনামগঞ্জে, সুনামগঞ্জে কিন্তু সুনামগঞ্জের মানুষ প্রধানত বুড়ো ফসলের উপর নির্ভরশীল। এর বাইরেও তাদের আয়ের আরেকটি বড় উৎস হচ্ছে মাছ। এই মাছ যদি মারা যায় তাহলে সুনামগঞ্জের মানুষের আর কিছুই থাকবে না। যদিও সরকার থেকে বলা হচ্ছে যে তারা এখানে 10 টাকা দরে চাল সবসময় দেবেন, কিন্তু শুধু চাল দিলে তো হবে না, চালের সাথে তো আরও অন্য উপকরণ লাগে খাওয়ার জন্য। সুতরাং শুধু চাল দিলে হবে না, তাদের যে অন্য যে উপকরণ, সেই উপকরণের একটা অবলম্বন ছিল মাছ। সেই মাছ যদি শেষ হয়ে যায় তাহলে সুনামগঞ্জের মানুষের আর কিছুই থাকবে না। তখন কি পরিস্থিতি দাঁড়াবে আসলে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান আছেন। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার জরুরি কোনো ত্রাণ সাহায্যর ব্যবস্থা করছে কিনা। যেমন ডক্টর ইউসুফ হারুন বলছিলেন যে আসলে সেখানে একটি গবেষক দল পাঠানো দরকার, কেন এটি হচ্ছে সেটি দেখা দরকার, সেই সব ক্ষেত্রে কি উদ্যোগ নিচ্ছে সেইগুলি যদি আমাদের একটু বলেন। আমরা একটা 1 মিনিটের বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে জনাব এম এ মান্নান। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি, দেয় আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। বদলে গেছে হুইল, এর শক্তিশালী 2-in-1 সাদা পাউডারে আছে হাজারো লেবুর মতো শক্তি, যা কাপড়কে করে গভীর থেকে পরিষ্কার ও সুবাসিত। হুইল 2-in-1। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল উস্কো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শুধু শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে উস্কো চুল? নতুন সানসিল্ক কন্ডিশনার উইথ স্টে সেট টেকনোলজি। কন্ডিশনার লাগাও শ্যাম্পু করার পরে, চুল থাকে সেট দিন থেকে রাত। এখন 375 ml সানসিল্ক শ্যাম্পুর সাথে কন্ডিশনার ফ্রি। বদলে গেছে হুইল, এর শক্তিশালী 2-in-1 সাদা পাউডারে আছে হাজারো লেবুর মতো শক্তি, যা কাপড়কে করে গভীর থেকে পরিষ্কার ও সুবাসিত। হুইল 2-in-1। এডিটরস পেজ সৌজন্যে ফ্যালকন MSGI পাইপ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। জনাব এম এ মান্নান, কিভাবে জরুরি পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং ভবিষ্যতে কি করতে যাচ্ছে সরকার এই দুর্গত মানুষদের উপকারের জন্য? ধন্যবাদ আপনাকে। প্রথমেই ভালো খবরটা দিচ্ছি, আজকে সারাদিন সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। এবং আমি মনে করি যে এই যে সমস্যা, পানি দূষিত হয়ে যাওয়া, মাছ মরে যাওয়া, এর প্রধান আমাদের হবে যে এই যে বৃষ্টির ফলে পানি বাড়বে, ডাইলুশন হবে, পানি নদীর দিকে যাবে এবং ধীরে ধীরে অবস্থা উন্নতি হবে। সুতরাং আমাদের যা নেবার তো নিয়ে গেছে, এখন যত বৃষ্টি হবে তত আমাদের জন্য মঙ্গল। আশা করবো যে বৃষ্টি আমাদেরকে মেরেছে সেই বৃষ্টি এখন আমাদেরকে বাঁচাবে। এটার প্রথম কথা যেটা বলতে চাই। দ্বিতীয় হলো সরকার তো ইতিমধ্যে আপনি জানেন 10 টাকা
ফেয়ার প্রাইস সিস্টেমে সারা দেশে চাল বিক্রি করছিল। আমরা সুনামগঞ্জে আশা করছি এটাকে এই আগামী সিজন পর্যন্ত চালিয়ে নিয়ে যাব। আজকে ত্রাণমন্ত্রী সুনামগঞ্জে আছেন, তিনি এই সময় আরও বলবেন। মহামান্য রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছা প্রকাশ করেন যে তিনি সরকারকে বলবেন বা অনুরোধ করবেন যে যাতে এটা চলতে পারে, কারণ এইটাই 3 জেলায় তার কাছে এইটা সবচেয়ে বড় দাবি ছিল। এছাড়া আরেকটা আছে OMS, ওপেন মার্কেট সেল, 15 টাকা করে কেজি আমরা বাজারে চাল বিক্রি হচ্ছে প্রত্যেক উপজেলায়। এটাকে বর্ধিত করে ইউনিয়ন পর্যায়ে নতুন ডিলার নিয়োগ করার একটা প্রক্রিয়া আমাদের বিবেচনাধীন আছে, সেটাও আমরা করব। সকল কিছুই করা হবে। BGD আছে, গ্রেটুশিয়াস রিলিফ বলি আমরা, GR কিছু খাদ্য দেওয়া হয় বিনামূল্যে অতি দরিদ্র যারা, তাদের সবকটাকে সমন্বিত করে আমাদের সরকার সেই শক্তি বা সামর্থ্য বা সক্ষমতা সরকারের হাতে আছে। আমাদের আস্থা যে আমরা এটা মোকাবেলা করতে পারবো। তবে ব্যথা বা কষ্ট তো অবশ্যই আছে এবং বেশ কয়েক মাস আমাদেরকে চালিয়ে যেতে হবে। যেন আজাদ যে বললেন যে শুধু চাল তো নয়, আরও তো অনেক কিছু প্রয়োজন, স্বীকার করি। তো এই মুহূর্তে আমাদের চালটাই আমাদের দরকার, কারণ চালই আমরা খাই। চাল দিলে আমরা এঁচড় গেচড়, কচু, শাপলা এসব টেসব নিয়ে জাল টাল দিয়ে আমরা ভাত খেতে পারবো, কারণ ভাতটা আমাদের প্রাথমিক রিকোয়ারমেন্ট। আমাদের বিশ্বাস আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার আগেই তিনি একটা ভিডিও কনফারেন্সে বলে গেছেন যে কৃষি ঋণের ব্যাপারে তিনি যে সুদ মওকুফ করবেন, স্থগিত করবেন ইত্যাদি। ফিরে আসার পরে সবাই মিলে আরও আলোচনা করে এই সম্বন্ধে আরও সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হবে। মোট কথা হলো, আমি সরকারের একজন প্রান্তিক কর্মী হিসেবে এটা বলতে পারি, সরকার সম্পূর্ণ অবহিত আছেন, অন দ্য টপ অফ দ্য ইস্যু আছেন, এবং এটাকে আমরা ইনশাআল্লাহ সকলের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় মোকাবেলা অবশ্যই করতে পারবো। জনাব এম এ মান্নান, আপনারা কোন ধরনের এই আমরা ভালো খবর আপনি দিয়েছেন যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে আমরা আশা করছি যে খুব দ্রুতই, যেটি আমাদের বিশেষজ্ঞ ডক্টর ইউসুফ আব্দুল্লাহ হারুনও বলছিলেন যে খুব দ্রুতই বৃষ্টি হলে অবস্থা পরিবর্তন হবে, কিন্তু আপনারা এই ধরনের কোনো কিছু চিন্তা করছেন কিনা, যেহেতু কৃষকদের একটি বিরাট ক্ষতি হয়েছে এবং সুনামগঞ্জের যে বড় ধান সে তা দিয়ে আসলে শুধু সুনামগঞ্জ নয়, আমরাও আসলে সেই বড় ধানের উপরে আমরা অনেকাংশে নির্ভরশীল, এবং যে মাছ, সেই মাছের যে ক্ষতি, এটি সামলানোর জন্য আপনারা সহশর্তে কোনো ঋণ, অনুদান, সাহায্য এগুলি দেওয়ার ব্যাপারে কিছু চিন্তা করছেন কিনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য? প্রথম হলো ফসলের কথা। কিছু জমি আছে একটু উঁচু, সেখানে আমরা রূপা আমনের ব্যবস্থা করতে পারি, আর 1.5-2 মাস পরে রূপা আমন ব্যবস্থা করা হবে। মাননীয় কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, তিনি আমাকে বলেছেন যে বিশাল একটা কৃষি পুনর্বাসন কর্মসূচি হাতে নেবেন, যাতে দরিদ্র কৃষক যারা 1-2-2.5 বিঘা জমি করেছিলেন তাদেরকে বিনামূল্যে সার, বিনামূল্যে বীজ, কিছু নগদ অর্থনৈতিক সহায়তা দিয়ে তিনি তাদেরকে সাহায্য করবেন। মাছের কথা আমরা কয়েকটা আইডিয়া এসছে যে যদি আমরা প্রচুর সংখ্যক পোনা মাছ সরকারিভাবে কিনে বিভিন্ন হ্যাচারি থেকে, সরকারের এবং বেসরকারি, যদি আমরা হাওরে ছেড়ে দিই, এই পানিটা যখন একটু উন্নতি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, যখন ডাইলুশন হবে, আরও পরিষ্কার হয়ে যাবে, তখন যদি আমরা কোটি কোটি বিলিয়নস, 1000 কোটি পোনা এবং রেণু পোনা যদি আমরা ছাড়তে পারি, তাহলে আমার ধারণা যে এই মাছগুলো 1-1.5 মাস টাইম পেলে মোটামুটি একটু বড় হয়ে যাবে। আর খাবারের জন্য তো আমি আগে যেটি ডক্টর ইউসুফ আব্দুল্লাহ হারুন বলছিলেন যে পচা ধান সেটি কেটে সরানোর কোনো উদ্যোগ নেওয়া যাবে কিনা? বিপুল পরিমাণে জনশক্তি লাগবে, কিন্তু সবাই মিলে যদি অংশগ্রহণ করে। নো ওয়ে আমি আপনার বাস্তব কথা, এটা বি ফ্র্যাঙ্ক অ্যাবাউট, 1000 একর পানির তলের ধান, পচা ধান ডুব দিয়ে বা টেনে এগুলো পরিষ্কার করার মতো ব্যবস্থা আমাদের হাতে নেই, এবং কৃষকরা তা করবে না বলে আমার ধারণা। যদি ধানটা পাকা থাকতো, পাকা ধান হলে কিন্তু ধানের লোভে মানুষের পানির নিচে ধান উঠায়, আমার চোখে দেখেছি। এই ধানে কিছুই নেই, শুধু গন্ধ আর গন্ধ। এখানে ডুবলে মাছ মারা যাচ্ছে, মানুষেরও অসুখ হবে। জনাব অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন এবং আল আজাদ। আপনাকে এবার একটি বিরতি নিচ্ছি। রাডার কয় দুর্নীতির মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষী হাজিরে ব্যর্থ হয়েছে বলে রায় মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী রেজানুল হক। রেজাওয়ান, সাক্ষ্য প্রমাণে কি ধরনের ঘাটতি ছিল সেটি আদালত রায়ে উল্লেখ করেছেন কিনা?
খালেদ, এখানে একটি বিষয় বলে রাখি আগে থেকেই যে এই মামলাটি কিন্তু সময়কাল ধরা হয়েছে 1983 থেকে 90, অর্থাৎ এই 7 বছরে যে দুর্নীতি হয়েছে বা আদালতে এমন একটি অভিযোগ দিয়েছিল দুদক, এবং এটি 1992 সালে মামলাটি করা হয়, যার চার্জ গঠন করা হয় 94 সালে। এবং এই মামলায় আসামি পক্ষের তরফ থেকে বলা হয়েছে তারা আজকে দীর্ঘ 25 বছর পর এই মামলাটির সুরাহা হয়েছে এবং তারা ন্যায় বিচার পেয়েছে। তবে একইভাবে দুদকের তরফ থেকে বলা হয়েছিল যে তারা সাক্ষী প্রমাণ কিন্তু হাজির করতে পারেননি, কারণ আপনাকে বলে রাখি যে 38 জন সাক্ষীর মধ্যে মাত্র 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, এবং এই সাক্ষীর গ্রহণের যে দীর্ঘসূত্রিতা, যার কারণে কিন্তু এই 24 বছরেরও বেশি সময় অর্থাৎ 25 বছর সময় লেগে গেছে, এমনটি জানিয়েছেন যে দুদকের আইনজীবী যিনি ছিলেন তিনি আমাদেরকে মামলা রায়ের পরবর্তী যে প্রতিক্রিয়াতে তিনি আমাদেরকে বলেছেন যে তারা এই 38 জনের মধ্যে শুধু 12 জনেরই সাক্ষ্য গ্রহণ করতে পেরেছেন। বাকিদের সাক্ষ্য গ্রহণের জন্য তারা আবেদন করেছিলেন বিচারিক আদালতে, বিচারিক আদালত সেটি খারিজ করে দেয় এবং দুদক তারপরে উচ্চ আদালতে যায়। উচ্চ আদালতে কিন্তু শুনানি হয় এবং শুনানির পরে 24 নভেম্বর কিন্তু এই মামলার একটি আদেশ দেওয়া হয় এবং বলা হয় যে আগামী 31 অর্থাৎ 2017 সালের 31শে মার্চের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি করতে হবে, রায় ঘোষণা করতে হবে। যার কারণে কিন্তু আজকে গত 18 তারিখে কিন্তু বলা হয়েছিল যে আজকে মামলাটি রায় ঘোষণা করা হবে এবং যথারীতি বিকাল 4টার সময় 26 মিনিট ধরে রায় পড়া হয় আদালতে। এবং আদালত বলেছে যে মামলার যে সাক্ষ্য প্রমাণ আছে সেটি যথাযথ নয় এবং এই মামলার সাক্ষ্য প্রমাণের অভাবেই কিন্তু রাষ্ট্রপক্ষ হেরে যায় এবং স্বভাবতই যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ সহ 4 জন আসামি বেকসুর খালাস পায়। এবং আদালত বলেছে যে আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।